সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি বা নবম দশম শ্রেণীর নতুন বইয়ে আজকে আমরা চতুর্থ অধ্যায় যে সৃজনশীল প্রশ্ন আছে, অনুশীলনী সৃজনশীল প্রশ্ন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, সৃজনশীল 1 নম্বর যে প্রশ্ন আছে, এখানে বলা হয়েছে রাফিন দশম শ্রেণীর ছাত্র, তার আব্বা সুঠাম দেহের অধিকারী। রাফিন লক্ষ্য করছে তার আব্বার দেহ ক্ষত সৃষ্টি হলে শুকাতে দেরি হচ্ছে, চামড়া শুকিয়ে যাচ্ছে, সামান্য পরিশ্রমে ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছেন। এসব কারণে রাফিনের আব্বা ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলার উপদেশ দিলেন। ক নম্বর প্রশ্ন, রক্তচাপ কাকে বলে? রক্তচাপ কাকে বলে বলতে কি বোঝায়, কি রক্তচাপ কি, এইগুলো বললে সংজ্ঞা দিতে হয়। তো দেখো, এখানে তোমাদের রয়েছে সাধারণ বিজ্ঞান 3য় অধ্যায়ের কিন্তু অ্যান্সার। 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখো, ক নম্বর উত্তর। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহকালে ধমনীর প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। তাহলে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহকালে ধমনীর প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। খ নম্বর দেখো, সিস্টোলিক রক্তচাপ বলতে কি বোঝায় বা কাকে বলে সেটা। খ নম্বর দেখো, মানুষের হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল বলে, সিস্টোল বলে সংকোচন ও প্রসারণকে বলে ডায়াস্টোল বলে। তাহলে হৃৎপিণ্ডের সংকোচনের ফলে ধমনীর রক্তে যে চাপ সৃষ্টি হয় তাকে সিস্টোলিক রক্তচাপ বলে। সিস্টোলিক রক্তচাপের সময় অ্যাট্রিয়াম দুটি সংকুচিত হয় এবং ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে এবং সেমিলুনার কপাটিকা খোলা থাকে। সিস্টোলের সময়ই সাধারণত রক্তচাপ নির্ণয় করা হয়। স্বাভাবিক এবং সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক রক্তচাপ পারদস্তম্ভের 110 থেকে 140 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। গ নম্বর প্রশ্ন দেখো, রাফিনের আব্বা কি রোগে আক্রান্ত হয়েছেন ব্যাখ্যা করো। কি রোগ? প্রতিটা সৃজনশীল প্রশ্নে কিন্তু জ্ঞানমূলক প্রশ্নটা চাই। কি রোগে আক্রান্ত হয়েছে এক কথায় লিখে দেবো, তারপর ব্যাখ্যা করবো আমরা। দেখো, এখানে ভালো করে মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবা। গ নম্বর উত্তর, রাফিনের আব্বা। তো এখানে কি বলা হয়েছে? রাফিনের আব্বা হবে, রাফিন হবে। দেখো, রাফিনের আব্বার লক্ষণগুলো দেখে বোঝা যায় যে তার বহুমূত্র রোগ হয়েছে। তার মানে লক্ষণগুলো দেখে বোঝা যাচ্ছে বহুমূত্র রোগ, যেটাকে আমরা ডায়াবেটিস বলি। বহুমূত্র এক প্রকার বিপাকজনিত রোগ। মানবদেহের রক্তে মুকোজের স্বাভাবিক মাত্রা বৃদ্ধি পেলে এ রোগের লক্ষণসমূহ প্রকাশ পায়। বহুমূত্র রোগের লক্ষণসমূহ হলো: 1 নাম্বার, ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে। 2, খুব বেশি পিপাসা লাগা। 3, বেশি খিদে পাওয়া এবং অতিমাত্রা শারীরিক দুর্বলতা অনুভব করা। 4, যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া। 5, সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে যাওয়া এবং দুর্বল অনুভব করা। 6, চামড়া শুকিয়ে যাওয়া। 7, চোখে ঝাপসা দেখা। 8, শরীরে কোথাও ক্ষত সৃষ্টি হলে দেরিতে শুকানো ইত্যাদি। বহুমূত্র রোগটি আক্রান্ত হলে দেহের বিভিন্ন অঙ্গ যেমন হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ ইত্যাদি স্বাভাবিক কাজে বাধার সৃষ্টি হয়। এ রোগে আক্রান্তদের করোনারি হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে। ঘ নম্বর প্রশ্ন দেখো, ডাক্তার সাহেব রাফিনের আব্বাকে সুস্থ থাকার জন্য কি উপদেশ দেন ব্যাখ্যা করো।
ঘ নম্বর উত্তর দেখো, ডাক্তার সাহেব রাফিনের আব্বাকে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলার উপদেশ দিয়েছিলেন। যেহেতু রাফিনের আব্বার বহুমূত্র রোগ হয়েছে, সেহেতু তাকে এ রোগ নিয়ন্ত্রণে রাখার জন্য শৃঙ্খলা মেনে চলার কোনো বিকল্প নেই। ডাক্তার সাহেব তাকে শৃঙ্খলা ও খাদ্য নিয়ন্ত্রণের পাশাপাশি ওষুধ সেবনের পরামর্শ দিয়েছিলেন। নিচে সেগুলো ব্যাখ্যা করা হলো। কি পরামর্শ দিয়েছিল দেখো। খাদ্য নিয়ন্ত্রণ সম্পর্কে। রাফিনের আব্বার ওজন বেশি হলে তাকে ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যদ্রব্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তার একটুও চিনি বা মিষ্টি খাওয়া চলবে না। এমন খাবার তার খাওয়া উচিত যা প্রোটিন সমৃদ্ধ, গাঢ় সবুজ রঙের শাকসবজি, বরবটি, মাশরুম, বাদাম, ডিম, মাছ, চর্বি ছাড়া মাংস, আরও যাতে শ্বেতসার কম থাকে। ওষুধ সেবন। রাফিনের আব্বাকে খাদ্য নিয়ন্ত্রণের শৃঙ্খলা মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে বয়স্ক রোগীদের এ দুটি নিয়ম যথাযথভাবে পালন করলে রোগ নিয়ন্ত্রণ এসে যায়। কিন্তু ইনসুলিন নির্ভর রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ইনজেকশনের দরকার হয়। জীবন শৃঙ্খলা। শৃঙ্খলা বহুমূত্র রোগীর জীবন কাটি, তাকে বিশেষ নজর দিতে হবে নিম্নোক্ত বিষয়। তাহলে কি কি বিষয় তাকে বিশেষভাবে নজর দিতে হবে? ১ নাম্বার, নিয়মিত পরিমাণ মতো ওষুধ খাবার খেতে হবে। তাহলে নিয়মিত পরিমাণ মতো সুষম খাবার খেতে হবে। ২, নিয়মিত পরিমাণ মতো ব্যায়াম করতে হবে। ৩, নিয়মিত প্রসব পরীক্ষা এবং ফলাফল লিখে রাখতে হবে। ৪, মিষ্টি খাওয়া সম্পূর্ণ ছাড়তে হবে। বহুমূত্র রোগ সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য রোগ নয় বলেই ডাক্তার সাহেব রাফিনের আব্বাকে শৃঙ্খলা পালন ও খাদ্য নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দিয়েছিলেন। দেখো ২ নম্বর প্রশ্ন, ২ নম্বর যে সৃজনশীল আছে, নিচের চিত্রটি লক্ষ্য করা এবং প্রশ্নগুলোর উত্তর দাও। নিচে চিত্র আছে দেখো, ৩টি পিকচার দেয়া আছে। চিত্র এ তে আছে, চিত্র বি আছে এবং চিত্র সি আছে। ক নম্বর, রক্ত কাকে বলে? আমরা যেটা দেখতে পাচ্ছি এই চিত্রে এতে রক্ত। আর রক্ত কাকে বলে? দেখি আমরা ক নম্বর প্রশ্ন। ২ নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর। ক নম্বর উত্তর দেখো, প্রাণীদের এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ অন্তঃকোষীয় লবণাক্ত ক্ষারধর্মী তরল যোজক কলাকে বলা হয় রক্ত। প্রাণীদের এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত ক্ষারধর্মী তরল যোজক কলাকে বলা হয় রক্ত। কি বলা হয়? রক্ত। তাহলে রক্ত কাকে বলে মেমোরাইজ করবা। খ নম্বর প্রশ্ন, কোষিক জালিকা বলতে কি বোঝায়? খ নম্বর উত্তর, ধমনীয় শিরার সংযোগস্থলে অবস্থিত কেবল এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত যেসব সূক্ষ্ম রক্তনালী জালকের আকারে বিন্যস্ত থাকে সেগুলোকে কোষিক জালিকা বলে। ধমনী পুনঃপুন বিভাজিত হয়ে সূক্ষ্ম জালক সৃষ্টি করে এবং পরবর্তীতে সূক্ষ্ম জালকগুলো ধমনীর কোষিক নালীর অপর পার্শ্বে মিলিত হয়ে শিরা গঠন করে। কোষিক জালিকার রক্ত ও কলার মধ্যে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা পুষ্টিদ্রব্য, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, রেশন পদার্থ ইত্যাদি আদান প্রদান ঘটে। গ নম্বর উত্তর দেখো, মানবদেহে চিত্রের বি চিহ্নিত কোষের ভূমিকা ব্যাখ্যা করো। মানবদেহে চিত্রে বি চিহ্নিত কোষের ভূমিকা ব্যাখ্যা করো। দেখো, চিত্রে ৪ চিহ্নিত কোষ হলো শ্বেত রক্তকণিকা। নির্দিষ্ট কোনো আকার ও হিমোগ্লোবিন রঞ্জকবিহীন নিউক্লিয়াস যুক্ত বড় এ কোষগুলো মানবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানবদেহে শ্বেত রক্তকণিকার ভূমিকা নিচে দেয়া হলো।
কারণ এখানে বি চিহ্নিত বলতে এটাকে বোঝানো হয়েছে। শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে। এই অ্যান্টিবডি দ্বারা মানব দেহে বা দেহে প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে। এভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 2 নাম্বার, শ্বেত রক্তকণিকার মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে। 3 ইওসিনোফিল ও বেসোফিল হিস্টাসিন নামক রাসায়নিক পদার্থে নিঃসৃত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। আইভি বা 4 নাম্বার, বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে বাধা দেয়। ঘ নাম্বার দেখো চিত্র এ ও সি। তো এ আর সি একই যোজক কলায় অবস্থিত হলেও এদের কাজ ভিন্ন, উক্তিটি বিশ্লেষণ করো। ঘ নাম্বার উত্তর চিত্র এ ও সি। চিত্র এ ও সি হলো লোহিত রক্তকণিকা অনুচক্রিকা। এরা উভয় তরল যোজক কলা রক্তের অংশ। একই যোজক কলায় অবস্থিত হলেও এদের কাজ সম্পূর্ণ ভিন্ন। লোহিত রক্তকণিকা যে কাজগুলো করে সেগুলো হলো: 1 নাম্বার, দেহের প্রতি কোষে অক্সিজেন সরবরাহ করে। 2 নাম্বার, নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করে। 3 নাম্বার, লোহিত কণিকার হিমোগ্লোবিন রক্তের অম্ল ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করে। আবার অনুচক্রিকা নিম্নলিখিত কাজগুলো করে থাকে: 1 নাম্বার, রক্ত তঞ্চন করতে সাহায্য করে। 2 নাম্বার, কাটা স্থানে থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ সৃষ্টি করে। 3 নাম্বার, রক্তের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে। উপরোক্ত আলোচনা থেকে এটা সুস্পষ্ট যে লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা একই যোজক কলায় রক্তে, এটা হচ্ছে রক্তে হবে, অবস্থিত হলেও এদের কাজের মধ্যে ভিন্নতা রয়েছে। তাহলে এখানে যে দুইটি সৃজনশীল ছিল তোমাদের নমুনা সলিউশন বা উত্তর তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।